একাত্তর নিয়ে পরাজিত আওয়ামী বামেরা উঠে দাঁড়াইতে চাইবে, এই দাঁড়াইতে চাওয়ার সাথে শক্তভাবে বিএনপি পাশে দাঁড়াইতেছে, এটাই সমস্যা। আওয়ামী লীগ তার ফ্যাসিস্ট শাসনের বৈধতা উৎপাদনের জন্য একাত্তরকে ব্যবহার করেছিল। বিএনপি মনে করতেছে তারা একাত্তরকে ব্যবহার করে তার প্রধান প্রতিপক্ষ জামাতকে ঘায়েল করে দিবে। কামডা গলে বিএনপি ভালো করতেছে। বিএনপির হারাইতে বাংলাদেশের জনগণের বেশি বেগ পাইতে হবে না। কারণটা এইটা না যে একাত্তর বিএনপি বিরোধী শক্তিকে বিব্রত করবে, কারণটা হইতেছে এই সফট পলিটিক্যাল অস্ত্রকে বিএনপি কিভাবে ইউজ করবে সেটা না জানা। এই সফট অস্ত্র ভালো মতো ইউজ করতে না জানলে নিজের হাতেই ফাইটা যেতে পারে। একাত্তর নিয়ে আমার কিঞ্চিত লেখাপড়া আছে, মানে মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম লেখার সময় আমি একাত্তরের এমন কোনো প্রকাশিত দলিল নাই যেটা খুঁটায় খুঁটায় পড়ি নাই। তো এটা পড়ে যা বুঝেছি যে একাত্তরের ইতিহাস এত মিছা কথা দিয়ে ভর্তি, এত কন্ট্রাডিকশনে ভর্তি, এত বাটপাড়িতে ভর্তি যে এইটারে হুতায় দেওয়া পানি ভাতের কাজ। বদরুদ্দিন ওমরই কইছেন যে একাত্তরের ইতিহাস 90% মিছা কথা। এই ইতিহাসের চেতনারে উড়ায় দেওয়া, জয় বাংলা কইরা দেওয়া বা হাতের কাজ। একাত্তরের নৌকায় বৈশা আওয়ামী লীগ যে কিনা একাত্তরের ফার্স্ট ডিভিশনের প্লেয়ার সেই ডুবিছে, আর একাত্তরের সেকেন্ড ডিভিশনের প্লেয়ার বিএনপি আরো ডুববি। এখন অনেকে কইতে পারে তাইলে আমরা একাত্তর নিয়ে করমুটা কি? এটার কথা কমু না? অবশ্যই কম, অনেক বেশি কম। একাত্তরকে একটা বিগেস্ট হিস্টোরিক ইভেন্ট হিসাবে আমাদের লেন্সে পাঠ করা লাগবে, আমাদের নিজেদের চোখে দেখা লাগবে, ইন্ডিয়ার চোখে না, আওয়ামী লীগের চোখে না, বাটপাড়ি আর মিথ্যাচারের লেন্সে না। তাহলে সেটা কেমন হবে? কোন লেন্সে? আমাদের নিজেদের লেন্সে, আমাদের নিজেদের চোখে। আমাদের নিজেদের চোখে দেখাটাই সারা দুনিয়া নেবে, বাংলাদেশের বেশিরভাগ মানুষ নেবে। আপনারা দেখেছেন 1971 নিয়ে 6 দফা নিয়ে ভাষা আন্দোলন নিয়ে আমি মেলা বানকার ব্লাস্টার এপিসোড করেছি, আমার গেলাইছে অনেক, কিন্তু পাল্টা আর্গুমেন্ট কিন্তু কেউ তুলতে পারে না। বিএনপি একটা ভিডিও বানাইছে তার নির্বাচনী ক্যাম্পেইনের জন্য, প্রচুর আবেগ নিয়ে বানানো। থিম হইতেছে মুক্তিযুদ্ধ আর 2024-এর দুই জেনারেশনের দুই আহত যোদ্ধা কিভাবে দেশের জন্য কাজ করবে বা করতেছে। এইটা সাহেব দেখান, ওই অংশটা দেখান কিভাবে হলো। একাত্তর আর তোমারটা 24। চলো উঠি, অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ, আমারও অনেক কাজ আছে। মানে হইতেছে 1971-এর ক্ষত হাতে আর 2024-এর ক্ষত পায়, তাই তো? আপনারা হাত হারানো মুক্তিযোদ্ধা দেখেছেন জীবনে? কদাচিৎ দেখতে পারেন, আমি দেখি না। যা দেখেছি সবই পা হারানো যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। সেলিব্রেটেড কর্নেল তাহের, উনি ছিলেন পা হারানো। মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্র শ্যামলীতে যেটা ছিল এখনো আছে, সেইখানে থাকতেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। সকালবেলা ওনাদের হুইল চেয়ার নিয়ে বাইর হইতেন, শহীদ মিনারে আসতেন, স্মৃতিসৌধে যাইতেন, সবাই পা হারানো। ভোটের জন্য কিন্তু আসলে রাজনৈতিক বিরোধিতারও দরকার নাই। আপনারা হাদির ক্যাম্পেইন দেখছেন না? হার্ডকোর পলিটিক্স নিয়ে ক্যাম্পেইন করছে। এরা টাকা দিয়ে নমিনেশন কেনে, টাকা ছড়া ইলেকশনে যেতে, তারপরে 5 বছর ধরে লুটপাট করে। তার জন্য দরকার কুইক ফিক্স, সহজে করা যায় এমন রাজনৈতিক খাবার, ইনস্ট্যান্ট নুডলের মতো। তাই বিএনপির বুদ্ধিজীবীরা হাজির করছে মুক্তিযুদ্ধ, এই দিয়া জামাতরে ঘায়েল করবে। আওয়ামী লীগ 71 দিয়া ফ্যাসিবাদের বৈধতা উৎপাদন করছে, বিএনপি 71 দিয়া জামাতকে মারতে চায়। দুই পক্ষ 71-কে একটা পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট বানাইছে ভোটে জেতার জন্য, তার রাজনৈতিক লক্ষ্য হাসিল করার জন্য। আর বিএনপি বলে একটা দল ধর্ম নিয়ে রাজনীতি করে, আর তোরা যে মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করতেছিস, তা আবার ভোটে জেতার জন্য। 2024-কে দাঁড় করাবে 1971-এর লিগ্যাসি বা উত্তরাধিকারের উপরে। 1971-এর লিগ্যাসির উপরে 2024 দাঁড়ায় নাই। 1971-এ যারা সিপাহসালার তারা জিয়াউর রহমানকে রাজাকার বলতো। 1971-এর খেতাব কাইরে নিছে জিয়াউর রহমানের। আর সবাই ফ্যাসিবাদের সফটওয়্যার হার্ড পাওয়ার ছিল। 1971-এর নামে আমাদের উপরে ফ্যাসিবাদ চাপায় দেওয়া হয়েছে। 2024-এ দেখেছেন কেউ এসে বলছে আমি মুক্তিযোদ্ধা, আমি হাসিনার এই শাসনের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি? বলছে? বলে নাই। এই বিপ্লবের স্ফুলিঙ্গই তৈরি হয়েছিল মুক্তিযোদ্ধার সন্তানেরা চাকরি পাবে না তো রাজাকারের বাচ্চারা চাকরি পাবে, এই কথায়। 2024-এর বর্ষা বিপ্লবকে এই যে আনিস আলমগীর নারকীয় সন্ত্রাস বলছে, সেও নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান দাবি করতো। যাই হোক, 1971 কোন বয়ান আমরা তৈরি করব, আজ এইখানে আলাপের একটা অংশ থাকবে। কিভাবে আমরা আওয়ামী আর ইন্ডিয়ান বয়ান উতরে যেতে পারবো, তার বাইরে 1971 নিয়ে আমাদের নিজেদের বয়ান তৈরি করতে পারবো। আসেন সেটা একটু বুঝে দেখি। 1971 একটা ঐতিহাসিক বাস্তবতা।
1971-কে অস্বীকার করা সম্ভব না, কেউ করেও না, বলার চেষ্টা করে। যদি কেউ বলে সূর্য নাই, তাহলে তো সূর্য আকাশ থেকে হাওয়া হয়ে যায় না, তাই না? এটা ঘটনা ঘটছে। 1971-এ কি হয়েছিল? 1971-এ পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের আন্দোলন স্বাধীনতার আন্দোলনের রূপ নেয়। কিন্তু এটাও সত্য, পাকিস্তান ভাঙার জন্য মুজিব নিজে ভারতের সাথে ষড়যন্ত্র করছে। আগরতলা ষড়যন্ত্র করেনি? আগরতলা ষড়যন্ত্র মামলা হয়েছে না? পাকিস্তান যেন ব্যর্থ রাষ্ট্র হয় সেই জন্য মুজিব চেষ্টা করছে ভারতের সাহায্য নিয়ে। ভারত সবসময় সাহায্য করে গেছে। পাকিস্তান হইল কমিউনিস্টরা কু করার চেষ্টা করলো, উত্থান ঘটলো আইয়ুব খানের। এই কুয়ের পেছনে ছিল সেই আদি অকৃত্রিম অখণ্ড ভারতের পূজারী বামেরা। ওই কুনা হইলে পাকিস্তানে আর্মি এইভাবে এতদিন সামরিক শাসন চালাইতে পারে না। তবে পাকিস্তানকে ধোয়া তুলসী পাতা তা তো ছিল না। পাকিস্তান সৃষ্টি হইল ভারতের সংখ্যালঘুদের জন্যই তো। মুসলমান আর হিন্দু দলিত দুই সম্প্রদায় মিলে পাকিস্তান আন্দোলন করলো। পাকিস্তান মানে কিন্তু পাক বা পবিত্র স্থান না। পাকিস্তান হচ্ছে একটা সংক্ষিপ্ত নাম, এটা ভূখণ্ডের। কোন কোন ভূখণ্ড? পাঞ্জাবের পি, আফগানিয়া যেটা আজকে খাইবার পাখতুনওয়ালা, ওটার আগে নাম ছিল আফগানিয়া, সেটার এ, কাশ্মীরের কে, সিন্ধের এস, আর বেলুচিস্তানের TAN, এই সব মিলে হইতেছে পাকিস্তান। তার মানে উত্তর পশ্চিম ভারতের কয়েকটা অঞ্চল জুড়ে একটা রাষ্ট্র। খেয়াল করেন, এখানে বাংলা নাই, পূর্ব বাংলা নাই। পাকিস্তান আন্দোলনের সূচনা ঢাকায়, মুসলিম লীগের জন্ম ঢাকায়। তারা আন্দোলন করতেছে যেই রাষ্ট্রের জন্য, সেই রাষ্ট্র কল্পনায় বাংলাই নাই। তাহলে ওই রাষ্ট্রে পূর্ব বাংলা টিকে? টিকে না তো, মনোজগতেই তো নাই। ভাষার জন্য কিভাবে রাজনীতি পরিবর্তিত হয় বুঝছেন তো? ভাষার মধ্যে রাজনীতি কিভাবে লুকায় থাকে। পূর্ব বাংলা ঢুকছিল সংখ্যার জোরে, কিন্তু রাষ্ট্রের কল্পনায় ঢুকেনি তো। এখানে ইতিহাসের লেন্স বদলাইতে হবে। আমরা সাধারণত ভাবি পাকিস্তান ভাগলো 1971-এ, আসল সত্যটা হইলো পাকিস্তান ভেঙ্গেই বানানো হয়েছিল। এটা রাষ্ট্রের নামে যখন একটা অংশকে বাদ দিয়া এটাকে চিন্তা করা হয়, কল্পনা করা হয়, তখন সেই অংশকে পরে শাসন করতে হয় বন্দুক দিয়া, ভোট বাতিল কইরা, সংখ্যাগরিষ্ঠতাকে ভয় পাইয়া, ট্রিগার চাইয়া। আর ইন্ডিয়ার নুস্কানি তো ছিল। পাকিস্তানের এলিটটা এতই বেকুব ছিল যে কোনোভাবেই পূর্ব পাকিস্তানকে পলিটিক্যালি কিভাবে ওন করতে হবে সেটা বুঝতে পারে। মুসলিম লীগকে টেকাইতে পারে নাই। পাকিস্তান রাষ্ট্রকে যে টিকায় রাখবে পলিটিক্যাল ইনস্টিটিউট, তারই টুকরা করলো। সোহরাওয়ার্দী তার অনুসারীদের মুসলিম লীগ থেকে বের করে দিল। জন্ম নিল আওয়ামী মুসলিম লীগ। আর সোহরাওয়ার্দী যে বাংলাই বলতে পারতো না, তার শিষ্যরা রাষ্ট্রভাষা আন্দোলন শুরু করলো বাংলা ভাষার জন্য। কি তামাশা! দলিত হিন্দু নেতা যোগেন মন্ডলকে রাতের আধারে পাকিস্তান ছাড়তে হইলো। একটার পর একটা ভুল করতে 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 শেষ পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্রের জন্ম অবশ্যম্ভাবী করে তুললো। পাকিস্তান নিজেই করলো। পাকিস্তানকে তার হিস্টোরিক মিস্টেক গুলো অ্যাকনলেজ করতে হবে, তো এটা স্বীকার করতে হবে। শুধু ইন্ডিয়ার দোষ দিলে তো হবে না। ইন্ডিয়ার ষড়যন্ত্র কেন সফল হইতে পারলো সেটার হদিস নিতে হবে। 71-এর সবচেয়ে বড় ট্র্যাজেডি গণহত্যা, জেনোসাইড। ক্লাস বুক রেফারেন্সের জেনোসাইড। এই জেনোসাইডের দুইটা বড় পার্ট, একটা বাঙালি জেনোসাইড আর একটা বিহারি জেনোসাইড। বিহারি জেনোসাইড একেবারে মুছে দেওয়া হয়েছে, বিহারিদেরকে বাঙালিরা মারছে। আমরা বাঙালি জেনোসাইড বলি, কিন্তু দেখেন 1971-এর সবচেয়ে বড় দখল গেছে হিন্দু সম্প্রদায়ের উপরে, বাঙালি হিন্দুর উপরে। এটা শুধু একটা জাতির উপরে আক্রমণ না, একটা জাতির নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের উপরে আক্রমণ। এই ক্ষতটা হিন্দু সম্প্রদায়ের মধ্যে গভীর। আমার ফুলকুমারিতে পড়ছেন যে আমার বগুড়ার বাড়ি দখল করে নিয়েছিল আমাদেরই এক প্রতিবেশী। এখনো তারা আমাদের প্রতিবেশী, এখনো। এই যে এক্সট্রিমলি কমপ্লেক্স জটিল সিচুয়েশন, এটার তো প্রপার রিকনসিলিয়েশন হয়নি। তো আমার সেই প্রতিবেশী, উনি তো কোনোদিন এসে আমাদের পরিবারের কাছে মাপ চান নাই যে কাজটা ভুলেছে, মাপ করে দেন। এখন পিনাকি দাবরানি দিলে ওই ভারীচারা হয়ে পালাইবে, সেটা অন্য কথা। কিন্তু বাংলাদেশের সব হিন্দু তো পিনাকি না, সে তো ভয়ে থাকে আমার বাড়ি না আবার দখল করে ফেলে। এইটাকে অ্যাড্রেস করতে হবে, জেনোসাইডের একটা ফয়সালা করতে হবে। আমি দুইটা কাজ খুব চেষ্টা করেছি এই সরকারকে দিয়ে, প্রফেসর ইউনূসের সরকারকে দিয়ে। 71-এর নিহতদের পুরো নাম তালিকা করা প্রজেক্ট। এক প্রফেসর কাজ করতেছে, এইখান থেকে ওইখান থেকে নানা ফান্ড টান নিয়ে, সামান্য একটা ফান্ডের জন্য উনি ফিল্ড ওয়ার্ক করতে পারতেছেন না। জামাতের বিরুদ্ধে অভিযোগ যেটা আওয়ামী লীগ করে, সে একই অভিযোগ করে বিএনপি। আওয়ামী লীগ অভিযোগ করে জামাত নেতারা 1971-এ পাকিস্তানি বাহিনীর গণহত্যার সহযোগী ছিল। এই গণহত্যার জন্য জামাতই দায়ী। সেই কল্পিত অভিযোগে ফাঁসি দিছে তাদের নেতাদেরকে। সেই একই অভিযোগ করে আজকের দিনে বিএনপি। 1971 সালে আমরা যে স্বাধীনতার যুদ্ধ করলাম পাকিস্তানিদের থেকে বেরোয় আসার জন্য, তখন আপনারা শুধু বিরোধিতাই করেন নাই, ওই পাকিস্তান সেনাবাহিনী থেকে হাত মিলিয়ে গণহত্যা করেছেন। আজকে মুজাহিদি সাইদি সাইদি কামরুজ্জামান কাদের মোল্লা, এদের সবাইকে তারা মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে রেখে দিয়েছে। তারা ভেবেছে তারা স্বাধীনতা বিরোধী বলে তাদেরকে গ্রেফতার করেছে। আমি বলছি
বলতে চাই, আজকে তারা যে এই অবস্থা করেছে, গোপন চুক্তি করে, স্বাধীনতার পরেও যে গোপন চুক্তি করেছে, স্বাধীনতা বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ, হলো স্বাধীনতা বিরোধী শক্তি, দেশের বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ। তাই আগে তাদেরকে আগে ব্যবস্থা করতে হবে, তবেই এই দেশ নিরাপদ হবে, শান্তি হবে। শুনলেন তো, উনি বলছেন মিথ্যা, ওগুলো মামলা। আচ্ছা, মির্জা ফখরুল কি বলেছিল শুনেন। আমাদের এই আলেম উলেমা জামাত ইসলামের নেতৃবৃন্দ, আমাদের মাওলানা নিজামী সাহেব, তারপরে জামান সাহেব, কাশেমী সাহেব, এই পত্রিকার যে প্রকাশক ছিলেন তাকে সহ অনেকে মৃত্যুদণ্ড, সালাউদ্দিন সাহেব সহ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায়। শুনেছেন তো, সেও বলে হাম্বা, আর এখন বলে স্বাধীনতার পরাজিত শক্তি মাথাচাড়া দিয়ে উঠতেছে, ওদের নস্যাৎ কইরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবি নাকি। এবার বলে একটা দল গণহত্যা চালাইছে, মানে জামাত চালাইছিল গণহত্যা। শুনেন, পাকিস্তানে আন্দোলন করছিল মুসলমানরা, পাকিস্তানের মুসলমান ভাইদের স্বার্থ রক্ষার জন্য, মুসলিম, তখন আপনাদের নেতা মৌদুদি বিরোধিতা করেছে, ঠিক না? আর আজকে আবার 1971 সালে আমরা যে স্বাধীনতার যুদ্ধ করলাম পাকিস্তানিদের থেকে বেরোয় আসার জন্য, তখন আমরা আপনারা শুধু বিরোধিতাই করেন নাই, ওই পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যা করেছে। আমার কথা বিশ্বাস করার দরকার নাই, বিদেশি নিউজ থেকে রাজাকার দেখেন কারা ছিল, পোশাক আশাক সহ, ওদের দাড়ি টুপি ছিল না, দেখেন। The government has organized a paramilitary force called Razakars. The Razakars' main duties are roadblocks, often carried out with a great show of force, and sentry duties around the main government installations. Some recruits to the Razakars are students, but many come from the militant wing of the Muslim League, who were responsible for much of the murder and the burning of villages which followed March the 25th. They are all East Bengalis and are paid by the government direct. But no one knows just how loyal they would be to the government if that loyalty was ever under stress. দেখেছেন, এই মুসলিম লীগের পুরাটাই বিএনপি ঢুকিছে। মির্জা ফখরুলের বাবাই তো মুসলিম লীগার ছিল, পাকিস্তানের মন্ত্রী ছিল। আমির খসরু মাহমুদের বাবা মুসলিম লীগার ছিল। মির্জা ফখরুল দাবি করে তার বাবা 1971 শরণার্থী শিবিরে ছিলেন, একজন পাকিস্তানের মন্ত্রী, মুসলিম লীগ করার লোক। কেন ইন্ডিয়া পালাবে 1971-এ? তার উপরে যায় শরণার্থী শিবিরে থাকবে, চুপে চাপে মিলানো যায়? আপনার কমন সেন্স কি বলে? যাই হোক, আমরা ওইদিকে না যাই। জামাতের ভূমিকা ছিল দুইটা জায়গায়, শান্তি কমিটি আর আলবদরে। এখন এই আলবদরকে দায়ী করা হয় বুদ্ধিজীবী হত্যায়। এই দাবিটা প্রমাণ করা মুশকিল অনেক কয়টা কারণে। কে দোষী আমি সেটা ঠিক করব না, আমি দেখাইতেছি রাষ্ট্র কিভাবে মিথ্যা দিয়ে ইতিহাস বানায়। আসেন ওই অংশটুকু একটু দেখি। আমি আলবদর বলছি বলে একটা বই আছে, একজন আলবদর ছিল, সেই লিখছে। সে বলতেছে যে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, জেলে ছিল সে, গ্রেপ্তার করা হইল, তারে ইন্টারোগেট করা হয়েছে, তার কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে, কিছুই নেওয়া হয়। আমি আপনাকে ডিসেম্বরে একটা ক্লিপ দেখাই, সেখানে সাংবাদিক, বিদেশি সাংবাদিক বলতেছে ঢাকায় ডিসেম্বরের শুরুর দিকের কথা, এটা প্রত্যেক দিন মুক্তিবাহিনীর সদস্যরা কম করে 5টা রাজনৈতিক হত্যাকাণ্ড করতেছে। শোনেন, There are between 80 and 100,000 Mufti Bahini operating within East Pakistan. And in the last few months, they have blown up 165 bridges, large and small, have damaged 5 cargo boats, including one British boat from Calcutta, have sunk a 1,600-ton jute barge, and have blown up a power substation. And they have committed, in Dakar alone, 6 political assassinations every day. তার মানে ঢাকার মধ্যে শক্তিশালী অবস্থান তৈরি করে ফেলছে গেরিলারা। এইখানে স্বাধীনতার পক্ষের বুদ্ধিজীবীদের ধরে নিয়ে যাইতেছে কয়েকদিন ধরে। কোথায় নিয়ে যাইতেছে সেটাও ফ্যামিলি মেম্বাররা জানে, কিন্তু অনেক ক্ষেত্রেই, মনির চৌধুরীর ক্ষেত্রেই জানে। ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল মোহাম্মদপুরে। তো মুক্তিযোদ্ধারা তো অপারেশন চালাবে সেই ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে, ঠিক কিনা বলেন? তারা ডেইলি 5 জন করে মারতে পারে ঢাকায়, আর ফিজিক্যাল ট্রেনিং সেন্টার হামলা করে উদ্ধার করতে পারে না। উদ্ধার করতে না পারুক, হামলা তো করতে পারতো, কেন করলো না? ঢাকা শহরে মুক্তিযোদ্ধা কি কম ছিল? এখন তো অল্প কত মুক্তিযোদ্ধা, সবাই মিলে যদি ওইখানে হামলা করতো। দেশ স্বাধীন হইলে এই বুদ্ধিজীবী পরিবাররা মুজিবের অফিসের সামনে বিক্ষোভ করে, ওইখানে মুজিব আসে। জহিরায়ের বোন ছিল নাফিসা কবি, তাকে উদ্দেশ্য করে মুজিব বলছিল যে অনেকে তো দালালি করে মারা গেছে এই বুদ্ধিজীবী সম্পর্কে। এরা পান্না কাইসাল লিখে গেছে, স্বাধীনতা বিরোধীরা লিখে যায় নাই। জামাতের অনেকে বলে ইন্ডিয়ানরা মারছে। এই বয়ানটা মিলে পাকিস্তানের হামুদুর রহমান কমিশনের রিপোর্টে যখন তারা রাও ফরমান আলীকে প্রশ্ন করে
রাফরমান আলীকে জানেন তো, এই বুদ্ধিজীবী হত্যার জন্য দায়ী করা হয়। হামিদুর রহমান কমিশনে বলা হয়েছিল বাংলাদেশের সরকার যেন তাদেরকে এভিডেন্স দেয় বুদ্ধিজীবী হত্যার সাথে কারা কারা জড়িত ছিল। পাকিস্তানের কাগজে কলমে হইলেও এটা সদিচ্ছা ছিল তো, করে নাই কেন বাংলাদেশ? এটা তো এখনো করা সম্ভব, যৌথ কমিশন করে অনুসন্ধান কইরা। জামাতে ইসলামকে ক্ষমতায় আসলে এইটার একটা ট্রান্সপারেন্ট তদন্ত করতে হবে। তদন্ত হস্তক্ষেপ করা যাবে না, আন্তর্জাতিক তদন্ত হইতে হবে। বিএনপিও করতে পারে, ক্ষমতায় তো ছিল, করে নাই কেন তদন্ত? ৭১ নিয়ে দুইটা অমীমাংসিত বিষয় আছে, জ্বলন্ত বিষয় আছে। একটা গণহত্যার সংখ্যা, কতজন মারা গেছে, কতজন শহীদ হয়েছে, আর একটা বুদ্ধিজীবী হত্যার দায় কে করছে আসলে? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কেউই করে না। যদি প্রশ্ন করি যে আসলে তারা তদন্ত করলে এই দায় দেওয়ার রাজনীতি করতে পারবে না, তাই করে নাই। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক বলে একটা উপন্যাস ছিল, ওইখানে এক ভিখারি, তার পায়ে একটা ঘা ছিল, বিভৎস ঘা, ওই ঘায়ে চিকিৎসা করতো না, কারণ চিকিৎসা করলে ভালো হয়ে যাবে, আর ঘা দেখায় ভিক্ষা করতে পারবে না। তাই আওয়ামী লীগ, বিএনপি এই ক্ষতের কোনো চিকিৎসা করেনি ৭১ নিয়ে, কারণ চিকিৎসা করলে মুক্তিযুদ্ধের চেতনা বেইচা ভোটের রাজনীতি করতে পারবে না।